জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। অমিত শাহ কলকাতায় আগামীকাল বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং গতি প্রকৃতি যা মনে হচ্ছে কোথাও গিয়ে ভোটের বাদ দিয়ে অন্তত গেরুয়া শিবির অন্দরে বেজে গিয়েছে। কারণ নরেন্দ্র মোদী যখন আলিপুরদুয়ারে এলেন অপারেশন সিঁদুর নিয়ে তিনি কথা বলবেন, আরও নানা রকম প্রত্যাশা ছিল বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এই আবহে। সেসব পাশ কাটিয়ে তিনি একেবারে সরাসরি রাজনৈতিক মন্তব্য এবং এরকম চাঁচা ছোলা ভাষায় নরেন্দ্র মোদীর রাজনৈতিক বক্তব্য দীর্ঘদিন পর বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, যেভাবে সরাসরি তিনি আক্রমণ করেছেন। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক, কোথাও গিয়ে রাজ্যের রাজনৈতিক হাওয়া যথেষ্ট গরম। সেখানে উত্তরে নরেন্দ্র মোদী আর দক্ষিণে কলকাতায় অমিত শাহ কালকে কি বক্তব্য তিনি রাখেন, কি বার্তা দেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু এই আবহে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে, তার মানে কি ভোটের বাদ্যি বেজে গেল? এবং অমিত শাহ যখন বৈঠক করছেন, বঙ্গ বিজেপি আদৌ কতটা প্রস্তুত? 26-এ তৃণমূলের বিকল্প আদৌ বঙ্গ বিজেপি হবে নাকি আবারও তৃণমূল কংগ্রেস? এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিজেপির জয় মল্লিক রয়েছেন, তৃণমূলের বৈশ্বনর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। তবে শুরুতে কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ। শোনাই। যতক্ষণ না বিজেপি সরকার হচ্ছে, পদ্ম ফুটছে প্রত্যেকটা গ্রামে, ততক্ষণ তো বিজেপির যে জয়ের বৃত্ত, মোদিজির যে জয়ের অশ্বমেধের ঘোড়া, যা 20টা রাজ্য পেরিয়ে 21টা রাজ্যে ঢুকে গেছে এনডিএ সরকার, এই বৃত্ত সম্পূর্ণ হবে না। তাই নরেন্দ্র মোদিজি সহ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বরাবরই চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে বিজেপি জিতুক। ওদের এবার পরিকল্পনা হচ্ছে সিঁদুর বিক্রি করা। এই সিঁদুর বিক্রি করা, যে কোম্পানি সিঁদুর নতুন সিঁদুর নিয়ে এসছে, যারা রক্তের মধ্যে দিয়ে সেই সিঁদুর নাকি শরীরে প্রবাহিত হয়, সেই সিঁদুরকে এখন বিক্রি করবার চেষ্টা হচ্ছে সারা দেশ জুড়ে। বাংলা তো টার্গেট, কারণ সামনে বাংলায় নির্বাচন। সেই সিঁদুর বিক্রি করবার ক্ষেত্রে যে কোম্পানি আসছে, তার চিফ এক্সিকিউটিভ গতকাল আলিপুরদুয়ারে এসে গেছেন। আগামীকাল তার মার্কেটিং ম্যানেজার তিনি আসছেন কলকাতাতে। বৈশ্বনরদার কাছে যাব সরাসরি। বৈশ্বনর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। বৈশ্বনরদা, নরেন্দ্র মোদীর যে বক্তব্য এবং অনেকটা আগে থেকে, এতটাও আগে হয়তো কেউই এক্সপেক্ট করেনি, এই জায়গা থেকে কি মনে হয় এইবারের লড়াই অনেকটাই অন্যরকম হতে চলেছে? বৈশ্বনরদা, আমার কথা শোনা যাচ্ছে কি? বৈষ্ণবদা, না, বৈষ্ণবদার ফোন কেটে গেছে। আমি বৈষ্ণবদার প্রশ্নের উত্তরটা বৈষ্ণবদার কাছে আবারও পরে নিয়ে আসবো। আমি জয়দার কাছে। জয়দা, আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যে পরে আসছি, কিন্তু উপনির্বাচনের প্রার্থী আজকে তোমরা ঘোষণা করলে আশিস ঘোষকে, টালিগঞ্জের। শুভেন্দু অধিকারী তো উপনির্বাচনে প্রায় ওয়াকওভারই দিয়ে দিয়েছেন, বললেন উপনির্বাচন অতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, নির্বাচন তো পরে, উপনির্বাচনে যদি তোমরা সিরিয়াসলি না নাও তাহলে তো মুশকিল। না দেখো, এটা খুব বেসিক ব্যাপার যে জায়গায় রাজ্য সরকার একটা অন্য দল এবং সেখানে তারা ক্ষমতায় আছে, সেখানে উপনির্বাচনটা স্বাভাবিকভাবে তাদের দিকে পাল্লা ভারী থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু 2026-এর নির্বাচন যদি আমরা একবার দেখি, সেই নিরিখে এমন পাল্লা ভারী থাকে যে তোমাদের যেতে আসুন, উত্তরবঙ্গে যেতে আসুন সেটাও হাতছাড়া হয়ে যাবে। না, এরকম পাল্লা ভারী থাকলে তো একটু তাহলে 2026-এর আমি বলে দিই, 2026-এর নির্বাচনটাই সব থেকে প্রধান নির্বাচন এখন সামনে, এবং সেটা 1 বছরও বাকি নেই। তার জন্য যে প্রস্তুতি, সেটা ভারতীয় জনতা পার্টি শুরু করে দিয়েছে। এবার আপনার প্রশ্ন থাকবে যে সাধারণ মানুষ কি দেখে ভোট দেবে, বা কেন আজকের দিনে দাঁড়িয়ে 2026-এর নির্বাচনে কেন তৃণমূলকে তারা প্রত্যাখ্যান করবে। একটা করে যে আসে খুব বেসিক নিডস যেগুলো, সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। সেখানে যদি একবার ধরা যায়, এক হচ্ছে তার আরও একটা বেসিক জিনিস হচ্ছে শিক্ষা। শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষকরা পথে, এবং আজকে ভবিষ্যৎ প্রজন্ম তারা আজকে অন্ধকারে। অন্যদিকে যদি বলেন যে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখতে যান, প্রত্যেকটা রাজ্য সরকারি যে কোনো হসপিটালের সামনে যান, কুকুর ছাগলের মতো রোগীরা তারা পড়ে থাকে সেই সরকারি হাসপাতালের বাইরে। কিন্তু যখন কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারতের মতো একটা যোজনা নিয়ে আসছে, সেখানে 5 লক্ষ টাকা একজন ব্যক্তি পাবে, সুবিধা পাবে, সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লাগু হতে দেন না। আপনি বলবেন চাকরি, আপনি বলুন গত 11 বছর, 12 বছর, 13 বছরে মুখ্যমন্ত্রী একটা ফ্যাক্টরির সামনে কোনো ফ্যাক্টরি উদ্বোধন
করছেন এবং সেখানে 5টা লোক চাকরি পেয়েছে, আপনি দেখান, পাবেন না। চাকরি পেয়েছে অবশ্যই, টাকা দিয়ে স্কুলে চাকরি পেয়েছে। অন্যদিকে যখন আমরা বলছি যে সুরক্ষা, পুলিশ প্রশাসন কোথায়, আজকে সেই পুলিশ প্রশাসন গালাগাল খাচ্ছে একজন নেতা, তৃণমূল নেতার কাছে। এইগুলো বলছে উপনির্বাচনের ফ্যাক্টর হয় না? আমি বলছি উপনির্বাচনটা একটা ছোট্ট একটা অ্যাসেম্বলির যেরকম বিষয়, ওই অ্যাসেম্বলির মানুষের ভাবনা এগুলো আসে না? নিশ্চয়ই আসে, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে যারা রাজ্য সরকারে থাকে তারা তাদের পুলিশ প্রশাসন, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কিভাবে তাদের পুলিশ প্রশাসনকে এবং গুন্ডা বাহিনীকে ব্যবহার করে। আগের উপনির্বাচনে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি ভালো রকম। হ্যাঁ, এবার আজ এই উপনির্বাচনটাও দেখার বিষয় আছে। আমি তো বলছি যে জায়গায়, সেটা নির্বাচন হোক, নর্মাল জেনারেল ইলেকশন বা উপনির্বাচন বা ইলেকশন, যেখানে আপনি দেখবেন ভোটাররা ভোট দিতে পারছে, সেখানে কিন্তু তৃণমূল পরাজিত। আচ্ছা, উত্তর নি বৈশ্বনাথের কাছে। বৈশ্বনাথ, প্রথমটা শুনলাম না, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা জয়দার বক্তব্য মূলত যেরকম বিজেপির বক্তব্য, যে মানে বেসিক যে প্রশ্নগুলো এখন বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে, শিক্ষাক্ষেত্রের এই অবস্থা, স্বাস্থ্যক্ষেত্রের এই অবস্থা, এবং জয়দা শেষ যেটা করলো, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বলতে পারবেন এই জায়গা থেকে যে একটাও কারখানা রাজ্যে খোলা হয়েছে, লোকে চাকরি পেয়েছে? না, আমি ওদের প্রশ্নের উত্তর দেবো, শুধু এইটুকু বলি যে প্রতিবার নির্বাচন আসে, পরিযায়ী পাখিরা আসে, পরিযায়ী পাখিরা বক্তব্য রেখে চলে যায়, হেরে গিয়ে বলে, তারপরে আবার পরের নির্বাচনে আসে। মনে আছে গতবারে বিধানসভা নির্বাচনের আগে বলেছিল আপ কি পার, দোসো কি পার, দেখা গেল ঝিলকা উসপার হয়ে গেছে। তো তাদের এই যে কথাগুলোর কি মূল্য আছে? চাকরির কথা ওনারা বলছেন, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবার প্রতিশ্রুতি কে দিয়েছিলেন? কে বলেছিলেন? তাহলে 10 বছর সরকারে আছে, 11 বছর হয়ে গেছে, তাহলে 22 কোটি যুবকের চাকরি হওয়ার কথা ছিল। কেন্দ্রে যারা সরকারে আছে তারা উত্তর দিক, হিম্মত থাকলে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে বলুক কোন রাজ্যে কত মানুষ চাকরি পেয়েছে, বাংলায় কত মানুষ চাকরি পেয়েছে, আমরা জানতে চাই বাঙালি হিসাবে। আমরা জানতে চাই। ওনারা শিক্ষা নিয়ে কথা বলছেন, সর্বনাশ করে দিয়েছে শিক্ষার। তিনি শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন যাকে, তিনি গ্র্যাজুয়েট পর্যন্ত নয়, স্মৃতি ইরানি। নির্বাচনে এবারে হেরে গেছে বলে মন্ত্রী করতে পারেননি, কি করেছেন জানি না। তো এই তো অবস্থা। ওরা এখানকার শিক্ষা নিয়ে কথা বলে। এখানের এই রাজ্যের কুটির শিল্প, এই রাজ্যের মাঝারি শিল্প, এই রাজ্যের কুটির শিল্প ভারতবর্ষে সর্বপ্রথম হয়েছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন যে প্রজেক্ট, তারা ভারতবর্ষের এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। আপনারা জানেন কন্যাশ্রী আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, স্বাস্থ্যসাথী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, উৎকর্ষ বাংলা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ওনারা আমাদের বিরুদ্ধে বলবেন, ওনারা আইন শৃঙ্খলার কথা বলছেন। আপনি বলুন তো উত্তরপ্রদেশে কিভাবে মহিলাদের অত্যাচার হয়েছে? হাতরাসে হয়েছে, উন্নাও হয়েছে, প্রয়াগরাজে হয়েছে, গুজরাটে বিলকিস বেগমকে যারা রেপ করলো তাদের ফুলের মালা পরিয়ে বিজেপি গভর্নমেন্ট তাদের ছাড়িয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে এভাবে কোনো গভর্নমেন্ট রেপের আসামিকে ছেড়ে দিতে পারে না। তো যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জেল খেটেছেন খুনের দায়, সেই কেন্দ্রীয় সরকার এসে এখানে বড় বড় কথা বলবে, এটা কি কোনো সময় মেনে নেওয়া যায়? আমাদের রাজ্যে দেউচা পাচামি হচ্ছে, দেখবেন সেখানে কত বেকার যুবকের চাকরি হয়। সল্টলেকের আইটি সেক্টরে গিয়ে দেখুন কত লক্ষ বেকার যুবক সেই সল্টলেকের আইটি সেক্টরে চাকরি করছে। আপনারা খবর নিলে জানতে পারবেন যে বিভিন্ন জায়গায় শিল্পপতিরা বিনিয়োগ করছেন। আমাদের যে বিজনেস সাবমিট হয়েছিল সেখানে এমনকি যাদের কথা সারা ভারতবর্ষের মানুষ বড় শিল্পপতি বলে জানে, সেই আমাদের রিলায়েন্সের মালিক, তিনি এসে এখানে বলে গেছিলেন যে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং আগামী দিন ভারতবর্ষের শিল্পপতিদের ডেস্টিনেশন হবে বাংলা। বাংলায় বিনিয়োগ হচ্ছে, বাংলায় ডেভেলপমেন্ট হয়েছে, বাংলায় এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং বাংলায় বেকার যুবকরা চাকরি পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার যারা বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিতে বলেছিল, তারা কিন্তু 11 বছরের কোনো পরিসংখ্যান দিতে পারবে না যে বাংলায় বা সারা ভারতবর্ষের কোন রাজ্যে কত চাকরি হয়েছে। সুতরাং ওদের এই ফাঁকা বুলি আওড়ে আওড়ে যায়। তারা এই নরেন্দ্র মোদী এসেছিলেন, সিঁদুর নিয়ে সিঁদুর অপারেশন কথা বলেছেন। সুকান্ত মজুমদার আবার বলেছে বাংলায় নাকি অপারেশন হবে।
যেখানে জঙ্গি ঘাঁটির সঙ্গে ভারতের সেনাবাহিনীর ঝগড়ার যে লড়াই, সেটাকে তার সঙ্গে বাংলার সঙ্গে তুলনা করেছে। বাঙালি এবং বাংলাকে কত বদনাম ওরা করবে, ভারতবর্ষে মানুষ দেখতে পাচ্ছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আমি একটা প্রশ্ন দুজনের কাছেই রাখবো, শুরুতে জয়দার কাছে আসি, তারপরে বৈষ্ণবদার কাছে আসবো। একই প্রশ্ন দুজনের কাছে। এইবারের নির্বাচনটা কিছুটা হলেও কি তোমাদের আলাদা বলে মনে হয়? কারণ অনেকগুলো ইস্যু সামনে আছে। আমরা আরজি করে ইস্যু দেখেছি, যদিও সেটা উপনির্বাচনে খুব একটা প্রভাব ফেলেনি। আমরা ডাক্তারদের বিক্ষোভ দেখেছি, শিক্ষকদের বিক্ষোভ দেখছি, আমরা মুর্শিদাবাদ দেখেছি। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার অস্বস্তিতে পড়েছে, রাজ্য সরকার তার পক্ষে বক্তব্যও রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একদম স্পেসিফিক বলেছেন যে ওড়িশা আমরা দখল করেছি, আসাম আমরা দখল করেছি, বিহার আমাদের, বাংলা বাকি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এত আগে থেকে নরেন্দ্র মোদীর আসা, অমিত শাহর আজকে আসা, কালকে একেবারে ঘুঁটি সাজানো যাকে বলে, কোথাও গিয়ে কি এই নির্বাচনটা আলাদা হতে চলেছে? জয়দা, তারপরে বৈষ্ণবদা। ভারতীয় জনতা পার্টি 2026-এর নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে এবং অবভিয়াসলি আপনি যেটা বলছেন যে মোদিজির আশা এবং অমিত শাহজির আশা, সেটা সরকারি একটি কর্মসূচি তাদের আছে, তার সঙ্গে সঙ্গে উনি একটি রাজনৈতিক কর্মসূচিতেও যোগদান দিচ্ছেন। এটা আলাদাভাবে কিছু না, এটা চলবে এখন পুরো 26-এর নির্বাচন অবধি চলবে। কিন্তু একটা জিনিস আমি বারবার যেটা বলছিলাম যে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে সাধারণ মানুষ এবার কি দেখে বিজেপিকে ভোট দেবে বা তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। আমি আবার বলছি, আপনি বলুন না, যে শিক্ষকরা আজকে তাদের হাতে থাকার কথা চকডাস্টার এবং তাদের জায়গা হওয়ার কথা স্কুল, তারা আজকে স্কুলে নেই, তারা আজকে পথে। ডাক্তাররা হসপিটালে থাকতে পারছে না, ডাক্তারদের আজকে পথে নামতে হচ্ছে। সরকারি কর্মীরা তাদের ডিএ পাচ্ছে না বলে সেই ডিএ এর দাবিতে আজকে পথে নামতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন ঘেউ ঘেউ করবে না। আজকে কেন্দ্রীয় সরকার থেকে টাকা আসছে, একটা গরিব মানুষের মাথার ছাদ হবে, বাড়ি তৈরি হবে, সেই টাকাটা বলছো, এই যে ইস্যুগুলো বলছো, এইরকম অনেক ইস্যু তোমরা প্রত্যেকটা ভোটের আগে সামনে আনো, সেগুলোর মধ্যে কিছু কিছু জেনুইন সাধারণ মানুষের ইস্যু। কিন্তু জয়দা, প্রশ্ন হচ্ছে ইস্যুগুলোকে তোমরা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিকভাবে আদৌ কাজে লাগাতে পারো? সেই সাংগঠনিক জোর তোমাদের কি এখনো তৈরি হয়েছে? আমরা তো মানে মাসখানেক আগেও দেখছিলাম সদস্য সংখ্যা জোগাড় করতে গিয়ে কি হিমশিম অবস্থা। একটু গ্রাফটা বলে দিই, সেটা হচ্ছে আমরা যদি গ্রাফটা দেখি 2016, 2019, 2021, 2024 গ্রাফটা বাড়তেই থেকেছে। কোন দল পুরো ভারতবর্ষে কেন, যে কোনো নেতা গেছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের গ্রাফ, সেটা ভোটের পার্সেন্টেজ হোক, ভোট হোক বা সিট হোক, বাড়তে থেকেছে, সেটা কমেনি কখনো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আজকের যে পরিস্থিতি, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বীতশ্রদ্ধ হয়ে গেছে। তারা আজকে একটা যদি বাড়ি চায়, কেন্দ্র সরকার বাড়ির টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা চলে যাচ্ছে তৃণমূল নেতার পকেটে। সে কেন সেই ব্যক্তি ভোট দেবে? ইভেন কি আমি বলছি তৃণমূলের মানুষ, তৃণমূলের ভোটার, তারা বলছে আমি এতদিন তৃণমূলকে ভোট দিয়ে এসেছি, আমার আজকে কেন্দ্র সরকার থেকে বাড়ির জন্য টাকা এসেছিল, সেটাও তৃণমূল নেতা খেয়ে নিয়েছে। এবার বলুন, সেই মানুষটাকে আপনি কি করে বলবেন যে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলের নেতারাই ভোট চাইতে যেতে পারবে সেই বাড়িটায়? আপনি এই উত্তরটা দিন। এরপরে বলছি তো, আজকে কেন্দ্র সরকারের শুধু যে কোনো আয়ুষ্মান যোজনা হোক, সেইটা কেন বন্ধ করা হলো? 5 লক্ষ টাকা তো একটা মানুষ পেত, আপনি দিচ্ছেন না। কিন্তু অন্যদিকে আজকে হসপিটালের সামনে যে পরিস্থিতি, সরকারি হাসপাতালগুলো একবার দেখে আসুন, কুকুর ছাগলের মতো মানুষজন পড়ে আছে। আপনি কি দেবেন? শিক্ষা দিতে পারছেন না, স্বাস্থ্যের ব্যবস্থা দিতে পারছেন না, আপনি পুলিশ প্রোটেকশন দিতে পারবেন না মহিলাদের জন্য, আপনি বাড়ির ছাদ করে দিতে পারবেন না। তাহলে কেন সাধারণ মানুষ আপনাকে 2026-এর নির্বাচনে ভোট দেবে? কেন জয়ী? মানে একটা দল কিভাবে দেউলিয়া হয়ে গেছে যে 100 দিনের কর্মী, 100 দিনের টাকা কেন্দ্রের সরকারের যেটা দেওয়ার কথা সেই টাকা দিল না, বাংলাকে বঞ্চিত করলো, বললো অসঙ্গতি আছে। উনি উত্তরপ্রদেশে অসঙ্গতি দেখতে পেলেন না, উনি গুজরাটের অসঙ্গতি দেখতে পেলেন না, উনি বিজেপি শাসিত রাজ্যের অসঙ্গতি দেখতে পেলেন না, বাংলার অসঙ্গতি দেখে বাংলার আজকে রাজ্য সরকার 100 দিনের টাকা দিয়ে দিয়েছে। বাংলার যে আবাস যোজনা, সেই টাকা আটকে রেখে দিয়েছিল, সেই টাকাও দেয়নি, সেটাও রাজ্য সরকার, সেই বাংলার আবাস যোজনার এত মানুষের বাড়ি, বাংলা মাথার উপরে ছাদ রাজ্য সরকার করে দিয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্প, সেখানে মানুষ 5 লক্ষ টাকা করে সরকারি সাহায্য পায়, সেখানে আমরা ম্যাচিং গ্র্যান্ট দেবো কেন্দ্রীয় সরকার, আর সেখানে ওখানে দাঁড়িয়ে উনি এখানে ঢাক পেটাবেন, সেই জিনিস উনি বলতে এসছেন। আজকে ওরা বলছে 2016 থেকে ওদের ভোট বেড়েছে। আপনি 2019-এ কটা সিট ছিল, আর 2024-এ 12টা সিটে নেমে গেছে লোকসভাতে। আমাদের সিট বেড়েছে, আমরা 29-এ পৌঁছেছি, আর ওদের সিট কমেছে, ওরা নেমে গেছে
12টাতে ওদের জন বার্লা ওদের এমপি ছিল, সে দল ছেড়ে চলে আসছে। ওরা কাউকে ধরে রাখতে পারছে না, ওদের এমপি ওদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে ধরে রাখতে পারছে না। ওরা কোন মুখে ওদের নিজেদের দিলীপ ঘোষ সেই তো বলছে যে কোনো সম্ভাবনা নেই, বিজেপি পার্টির কোনো সম্ভাবনা নেই এই রাজ্যে। 26,000 শিক্ষক আজকে মাঠে তার উত্তরটা দিতে পারবেন বৈষ্ণবদা? এরা চিৎকার কথা বলেন। আপনারাও চাকরি খেয়েছেন, অভিজিৎ গাঙ্গুলি চাকরি খেয়েছে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছে। রিপিট করতে পারবেন অভিজিৎ গাঙ্গুলি চাকরি খেয়েছে? আরেকবার একটু রিপিট করুন। ভাঙিয়ে না অভিজিৎ গাঙ্গুলি চাকরি খেয়েছে এটা আপনি বলতে চাইছেন? 100% বলছি অভিজিৎ গাঙ্গুলি ভাঙিয়ে বিজেপির এমপি হয়েছেন। 2026-এ কাদের ভোট দেবে সেটা ক্লিয়ার। উনি এবং বিকাশ রঞ্জন যে ব্যক্তিরা টাকা দিয়ে চাকরি পেল সেই টাকাগুলো পার্থ চট্টোপাধ্যায় পকেট ছাড়া কার কার পকেটে গেল একটু বলবেন? অভিজিৎ গাঙ্গুলির বিচারকের চেয়ার ভাঙিয়ে এমপি হয়েছে, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের থেকে মামলা করার জন্য টাকা নিয়ে মামলা করেছে। সিপিএম পার্টি আর বিজেপি পার্টি যে টাকাগুলো এই চাকরি প্রার্থীরা দিয়েছিল সেই টাকাগুলো কোন তৃণমূল নেতার পকেটে গেছে যদি একটু বলেন? একজনের বাড়িতে পাওয়া গেছে সে আজকে জেলে শিক্ষামন্ত্রী। আর কার কার? আপনি সৎ মানুষ বৈষ্ণবদা, আপনি সৎ মানুষ, আপনি নেননি আমি জানি, কিন্তু আপনি আপনার তৃণমূলের ফেসটাকে বাঁচানোর জন্য আপনি সেই নামগুলো আনুন না সামনে। আরে তৃণমূলের ফেস আরো ক্লিয়ার হোক, ইমেজ ক্লিয়ার হোক। আপনি সৎ মানুষ, আমি তো বলছি আপনি নেননি। অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা সামনে আনুন যে উনি এই বিচারক। অভিজিৎ বাবু আজও ওপেনলি ঘুরে বেড়ায়, অভিজিৎ বাবু আজও ওপেনলি প্রেসের সামনে স্টেটমেন্ট দেয়, কিন্তু শিক্ষামন্ত্রী আজকে জেলে। কাকে কি করে আপনারা নমিনেশন দেন? পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে, এটা কি লজ্জার বিষয় নয়? ইন্টারভিউ দিয়ে তারপর বিচার করতে বসেছেন। আরে জেলে তো আপনাদেরও সব নেতা, আপনাদের তো অমিত শাহ জেলে ছিল, অমিত শাহ 1 বছর জেলে ছিল না গোধরা কাণ্ডের জন্য। তাতে কি প্রমাণ হলো? নরেন্দ্র মোদীকে সিবিআই ডেকে পাঠায়নি, তাতে কি প্রমাণ হলো? আজকে উনি বাইরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা শিক্ষামন্ত্রীকে যিনি জেলে সেটা প্রমাণ করে আবার শিক্ষামন্ত্রী বানাতে পেরেছেন কি? আসামি যদি হয় তো হবে। শিক্ষামন্ত্রীকে আবার ফেরত এনে শিক্ষামন্ত্রীকে প্রমাণ করে যে সে কোনো কিছু করেনি, আপনি আবার শিক্ষামন্ত্রী বানাতে পেরেছেন? সব অভিযোগ আপনাদের মিথ্যা, আপনাদের অভিযোগ সব প্রমাণ করতে পারছেন না কেন বৈষ্ণবদা? আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন? আপনারা এটা প্রমাণ করতে পারছেন না কেন যে শিক্ষামন্ত্রী কোনো কিছু করেনি? একটা অভিযোগও আপনারা তো লোককে জেলে ঢুকিয়েছিলেন, এতগুলো লোককে, তো সবাই তো বেল জেলে ঢুকিয়েছে সিবিআই, ইডি, কোর্ট। তো সেখানে যারা বলছেন কোর্ট মিথ্যাবাদী পারলেন না, আদালতকে মিথ্যাবাদী প্রমাণ করছেন কি আপনি? সেটা তো সেন্ট্রাল, সেটা তো বিজেপির কথাতে। আদালত মিথ্যাবাদী তাহলে? আপনারা চিদম্বরমকে জেলে ঢুকিয়েছেন, আদালত তাহলে মিথ্যাবাদী? আদালতের নির্দেশে তারা অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে, সবাইকে জেলে তাহলে আদালত ভুল হয়েছে? তাহলে আদালত ভুল? আদালতের নির্দেশে না, বিজেপির সিবিআই আর ইডি কে কেন্দ্র করে যে অর্ডারটা এসেছে সেটা বিজেপি পার্টি অফিস থেকে আসেনি, অর্ডারটা এসেছে কোর্ট থেকে। আপনি তো এটুকু জানেন, একদম বিজেপি পার্টি অফিস থেকে লেখা থাকে। এই অর্ডারটা বিজেপি পার্টি অফিস থেকে এসেছে বলছেন, কোর্ট থেকে আসেনি? যেটা বুঝলেন কি বলছেন, একবার ভেবে বলছেন কি? ইডি কে সেদিনও ভৎসনা করেছে। আপনি খবর বলছেন কেন্দ্র সরকার টাকা দেয় না, আপনারা টাকার হিসাব দিতে পারছেন না কেন? সুপ্রিম কোর্ট ইউসি দিতে পারছেন না কেন? ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছেন না কেন? কেন্দ্র সরকার টাকা দেওয়ার পরে তার তো একটা হিসাব দিতে হয়, সেটা তো জানেন। কেন্দ্রীয় সরকারের টাকার প্রত্যেকটা পাই টু পাই হিসাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য বাঙালিদেরকে বানিয়ে রাখার জন্য টাকা দেননি। কেন আপনারা আদালতে যাচ্ছেন না দাদা? আমরা শ্বেতপত্র কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি। দাবি করছেন কেন? আদালতে যাচ্ছেন না কেন? আদালতের দরজা খোলা, যে কেন টাকা কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র বঞ্চনা করছে। আমরা বলছি আপনি আদালতে যান। মানুষকে টাকা কেন দেননি? আমরা বলছি আপনি আদালতে যান, কেন যাচ্ছেন না? সাধারণ মানুষ বুঝুক। বাঙালিদেরকে কেন হেয় করা হচ্ছে? বাংলাকে কেন বদনাম করছেন? বাংলা থেকে আরেকটা কথা বৈষ্ণবদা, বাংলা থেকে দুজন বাঙালি, বেশ কয়েকজন বাঙালি পদ্মশ্রী পেলেন, তাদেরকে মুখ্যমন্ত্রী একটা শুভেচ্ছা বার্তা দিলেন না, কেন একটু বলবেন? একটা কথা বলতে পারেন না?
আপনি বলুন তো, মধ্যপ্রদেশের যে মন্ত্রী সোফিয়া কুরুসেকে এরকম মন্তব্য করলো, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে আপনার পার্টি? বাংলা থেকে বাঙালিরা পদ্মশ্রী পেলেন, সোফিয়া কুরুসির নামে যারা বাংলা থেকে বাঙালিরা পদ্মশ্রী পেলেন, আচ্ছা, একটা শুভেচ্ছা বার্তা নেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এটা অপমান নয়? আচ্ছা, আর দুজনকে অনেক ধন্যবাদ। আমার সময় একদম শেষ। তবে একটা বিষয় বোঝা গেল যে 26-এ তো হাওয়া গরম হবে, কিন্তু আবারও বেশ কিছু চেনা ইস্যু, সেই দুর্নীতি, সেই বঞ্চনার ইস্যু, সেই একই ইস্যু নতুন মোড়কে কিভাবে সামনে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। অমিত শাহর কি বক্তব্য সামনে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত বৈশ্বনাথ, জয়দা, দুজনকে ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।